আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। বাইডেন প্রশাসনকে তার অসংলগ্ন বক্তব্য সংশোধন করতে হবে বলল ইরান। ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন না জো বাইডেন। ইসরায়েলকে রক্ষা করতে আইসিসির বিরুদ্ধে এবার দাঁড়ালো কমলা। সেনাবাহিনীর সঙ্গে ইঁদুর বিড়াল খেলাতেই জীবন পার সূচির। S-400 ব্যবহার থেকে বিরত না থাকলে তুরস্ককে F-35 দেবে না আমেরিকা। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ফিরছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারের সূচির মুক্তির দাবিতে বিক্ষোভে নার্স এবং বৌদ্ধ ভিক্ষুরা। এবং কাতারের বিরুদ্ধে গোয়েন্দাগিরিতে আমিরাতের হ্যাকার নিয়োগ। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের বিরোধিতার কারণেই 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় অন্য কোনো বিষয় অন্তর্ভুক্ত করা হয়নি এবং এই ব্যাপারে আর কোনো আলোচনায় বসবে না তেহরান। তিনি IRIBর 2 নম্বর টিভি চ্যানেলের এক বিশেষ টক শোতে অংশ নিয়ে প্রত্যয় ব্যক্ত করেছেন। জারিফ বলেন, আমেরিকার সাবেক ট্রাম্প প্রশাসন কোনো কারণ ছাড়াই পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে এবং ইউরোপীয় দেশগুলোকে এই সমঝোতা লঙ্ঘন করতে বাধ্য করেছে। বর্তমান বাইডেন প্রশাসন এখন পর্যন্ত এই সমঝোতার ব্যাপারে কোনো স্থির সিদ্ধান্ত নিতে পারেনি জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাইডেন প্রশাসন বিগত দিনগুলোতে পরমাণু সমঝোতার ব্যাপারে অসংলগ্ন এবং খাপছাড়া কথাবার্তা বলেছে। তবে এসব বক্তব্য সংশোধন করে একটি স্থির সিদ্ধান্তে আসার জন্য এখনও ওয়াশিংটনের হাতে সময় আছে। জারিফ বলেছেন, আমেরিকাকে আজ হোক কিংবা কাল এই সমঝোতায় ফিরে আসতেই হবে। ইরানের শীর্ষ কূটনীতিক বলেছেন, যে আমেরিকা এবং ইউরোপ পরমাণু সমঝোতা লঙ্ঘন করেছে তাদেরকেই নিজেদের ভুল সংশোধন করে এটি বাস্তবায়ন করতে হবে। তারা তাদের ভুল সংশোধনের ক্ষেত্রে ইরানের জন্য পূর্ব শর্ত আরোপ করতে পারে না এবং ইরান এটি শুরু থেকে সঠিকভাবে বাস্তবায়ন করছে বলে যদি কোনো পূর্ব শর্ত আরোপের সুযোগ থাকে সেটি ইরান আরোপ করবে। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনী প্রচারণার সময় ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার প্রতিশ্রুতি দিলেও তার পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন সম্প্রতি ইরানের জন্য কিছু পূর্ব শর্ত আরোপ করেছে। তিনি পরমাণু কর্মসূচি ছাড়াও ইরানের আরও বেশ কিছু বিষয়ে পরমাণু সমঝোতায় অন্তর্ভুক্ত করার আগ্রহ প্রকাশ করেছেন। মার্কিন প্রশাসনের বক্তব্যের প্রতিক্রিয়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের অবস্থানের কথা ঘোষণা করেছেন। ইরানের উপর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন না বলে জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। রোববার তিনি মার্কিন গণমাধ্যম CBS নিউজকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেছেন। বাইডেন বলেছেন, 2015 সালে সম্পাদিত পরমাণু সমঝোতার সব শর্ত পূরণ করলে তবেই যুক্তরাষ্ট্র ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। ট্রাম্প 2018 সালে একতরফাভাবে ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে গেলে ইরান এর শর্ত মানা বন্ধ করে দেয়। এদিকে যুক্তরাষ্ট্র সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলে ইরান পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতিগুলো পূর্ণভাবে মানা শুরু করবে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি। রোববার ইরানের বিমান বাহিনী এবং অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ও পাইলটদের এক সমাবেশে তিনি ঘোষণা দেন বলে ইরনা জানিয়েছে। খামেনি বলেন, ইরান তখনই পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতিগুলো পূর্ণভাবে মানতে শুরু করবে যখন যুক্তরাষ্ট্রের মুখে বা কাগজে নয় বরং বাস্তবে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে। এটি ইরানের চূড়ান্ত এবং অলঙ্ঘনীয় নীতি। এ বিষয়ে দেশের সব কর্মকর্তা একমত, কেউ এই নীতি লঙ্ঘন করবেন না। পরমাণু সমঝোতা এবং নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন এবং ইউরোপীয় নেতাদের প্রতি ইঙ্গিত করে খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র বা ইউরোপ কোনো ধরনের শর্তারোপ অধিকার রাখে না, কারণ তারা পরমাণু সমঝোতায় প্রতিশ্রুতি দিয়ে সেগুলো লঙ্ঘন করেছে। আন্তর্জাতিক অপরাধ আদালত বা ICC যাতে ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর যুদ্ধাপরাধ তদন্ত করতে না পারে এজন্য সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে লেখা এক চিঠিতে সই করেছিলেন তৎকালীন ডেমোক্র্যাট সিনেটর কমলা হ্যারিস। 2020 সালের মে মাসে মার্কিন সিনেটররা ওই চিঠি দিয়েছিলেন। এতে তারা উদ্বেগ জানিয়ে বলেন, ICC ফিলিস্তিনে চালানো ইসরায়েলি বাহিনীর যুদ্ধাপরাধের তদন্তভার পেলে তা ইহুদিবাদী দেশটির জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। আমরা চাই যুক্তরাষ্ট্র সর্বশক্তি দিয়ে ফিলিস্তিনিদের এর প্রচেষ্টা বন্ধ করুক। চিঠিতে রিপাবলিকান দলের সিনেটর ছাড়াও অনেক ডেমোক্র্যাট সিনেটর স্বাক্ষর করেন ইসরায়েলকে রক্ষা করার জন্য। 100 সিনেটরের মধ্যে 67 জন ইসরায়েলের পক্ষ নিয়ে মাইক পম্পেওকে ওই চিঠি পাঠান। কমলা হ্যারিস ছাড়াও চিঠিতে সই করা প্রভাবশালী সিনেটরদের মধ্যে ছিলেন মেরিল্যান্ডের ডেমোক্র্যাট সিনেটর বেন কার্ডিন এবং ওহিও রাজ্যের রিপাবলিকান সিনেটর
রোব পোর্টম্যান। আইসিসির প্রধান কৌঁসুলি ফেতো বনসোদ ইসরায়েল এবং ফিলিস্তিনিদের যুদ্ধাপরাধ তদন্ত করার অনুমতি চেয়ে আবেদন করার 6 মাস পর মার্কিন সিনেটররা ইসরায়েলের পক্ষে ওই অবস্থান নেয়। ইসরায়েল তার পক্ষে লবিং করার জন্য বরাবরই মোটা অঙ্কের মাসোয়ারা দিয়ে থাকেন মার্কিন সিনেটরদের। এ কারণে যুগের পর যুগ ধরে ফিলিস্তিনে মানবতা বিরোধী অপরাধ করে এলেও জাতিসংঘ ইসরায়েল বিরোধী যে কোনো পদক্ষেপ ভেটো দিয়ে বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। রোহিঙ্গা গণহত্যার মতো ভয়ঙ্কর একটা ঘটনা তার প্রচ্ছন্ন ইন্ধন ছিল, কিন্তু তারপরও মিয়ানমারের জনগণের কাছে এখনও তিনি অতিপ্রিয়। তিনি দেশটির বহু মানুষের কাছেই তার পরিচিতি মাদার সূচি বা মাসুচি বলে, আরও এক ধাপে গিয়ে পশ্চিমা ধাঁচে দ্য লেডিও বলে থাকে কেউ কেউ। আর এ কারণে গত সোমবার ভোরে সেনাবাহিনীর হাতে তার গ্রেফতারের খবর প্রায় সঙ্গে সঙ্গেই দেশব্যাপী ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে সভাপতি এক ধরনের চাপাক্ষোভ, বিস্ময় এবং কষ্ট দেখা যায় দেশ জুড়ে। মিয়ানমারের গণমাতা বিপদে পড়েছেন, কিন্তু তার সমর্থক সন্তানরা কিছুই করতে পারছেন না। একটা ভয় এবং অসহায় বোধ গ্রাস করছে তাদের। মিয়ানমারের গণতন্ত্রের পাখি অং সান সুচি এখন সেনার খাঁচার বন্দি। তবে এবার এই প্রথম নয়, প্রায় জীবনভরই সেনাবাহিনীর জেনারেলদের সঙ্গে ইঁদুর বিড়াল খেলেছেন তিনি। অনেক ত্যাগ এবং তিতিক্ষা স্বীকার করে বারবার বিজয়ীর বেশে সামনে এসেছেন, কিন্তু জীবনের পরন্ত বেলা এসে সম্ভবত হেরে গেলেন তিনি। গত সোমবার রোহিঙ্গা গণহত্যা অভিযুক্ত সেনা প্রধান জেনারেল মিন অং হাংয়ের নেতৃত্বে অভ্যুত্থান ঘটে। এবছরই তার অবসর নেওয়ার কথা ছিল, কিন্তু অবসরের বদলে আটঘাট বেঁধে ক্ষমতায় বসলেন তিনি। আগামী 1 বছরের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে, অর্থাৎ সূচিকে এই 1 বছর সেনা হেফাজতে থাকতে হতে পারে। তার বিরুদ্ধে অবৈধভাবে ওয়াকিটকির মতো যোগাযোগের যন্ত্রপাতি আমদানির অভিযোগ আনা হয়। একজন মার্কিন সামরিক কর্মকর্তা বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তুরস্কের কাছে F-35 জঙ্গি বিমান বিক্রি স্থগিত রাখার যে সিদ্ধান্ত নিয়েছিল তা প্রত্যাহার করবে না বর্তমান জো বাইডেন প্রশাসন। তিনি বলেছেন, আমেরিকার কাছ থেকে F-35 পেতে হলে তুরস্ককে রাশিয়ায় তৈরি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কির্বি রোববার এক বক্তব্যে এ মন্তব্য করেছেন। তিনি বলেন, F-35 এবং S-400 একসঙ্গে রাখা যাবে না। S-400 এর ব্যাপারে ওয়াশিংটনের নীতিতে কোনো পরিবর্তন আসেনি। কির্বি আরও বলেছেন, তুরস্ক গত 1 দশকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরিবর্তে মার্কিন ব্যবস্থা প্যাট্রিয়ট কেনার সিদ্ধান্ত নিতে পারত, কিন্তু তা না করে আমেরিকার F-35 জঙ্গি বিমান কেনার যোগ্যতা হারিয়েছে আঙ্কারা। তুরস্ক হচ্ছে ন্যাটো জোটভুক্ত প্রথম দেশ যে কিনা রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 সংগ্রহ করেছে। 2017 সালে এই ধরনের 4টি ব্যবস্থা সংগ্রহের জন্য রাশিয়ার সঙ্গে $520 কোটি চুক্তি করে তুরস্ক। 2019 সালের জুলাই মাসে ব্যবস্থা আঙ্কারাকে সরবরাহ শুরু করে মস্কো, যে প্রক্রিয়া এখনও চলছে। মার্কিন সরকার 2017 সাল থেকে রাশিয়ার কাছ থেকে S-400 কেনার ব্যাপারে তুরস্ককে সতর্ক করে দিয়ে আসছে। মার্কিন সরকার দাবি করছে, এই চুক্তির মাধ্যমে তুরস্ক রাশিয়ার হাতে বিশাল অঙ্কের বাজেট তুলে দেওয়ার পাশাপাশি ন্যাটো জোটের সামরিক প্রযুক্তিকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে বের হয়ে যাওয়ার 3 বছর পর আবারও এই সংস্থায় যোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ এনে 2018 সালে সংস্থাটি ত্যাগ করেছিল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন জানিয়েছেন, সোমবার যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক হিসেবে জেনেভা ভিত্তিক কাউন্সিলে পুনরায় যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। 2006 সালের মার্চে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মূলনীতির আলোকে পরিচালিত হয় এই কাউন্সিল। জেনেভা ভিত্তিক এই কাউন্সিলের লক্ষ্য বিশ্বজুড়ে মানবাধিকার সমুন্নত এবং সুরক্ষা করা। ট্রাম্প সরকারের একাধিক কর্মকর্তা জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল চরম ইসলাম বিরোধী বলে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন। বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা মানবাধিকার কাউন্সিল ফিরে আসার বিষয়ে বলেছেন, আমরা জানি যে কাউন্সিল বিশ্বব্যাপী অত্যাচার এবং অবিচারের বিরুদ্ধে যারা লড়াই করছে তাদের পক্ষে একটি গুরুত্বপূর্ণ ফোরাম হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সংস্থাটির সঙ্গে যুক্ত থেকে নিশ্চিত করতে চাই এটি যেন সেই যোগ্যতার প্রমাণ দিতে পারে। সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে উত্তাল মিয়ানমার। শহর এবং নগরগুলোতে টানা 3য় দিনের মতো প্রতিবাদে হাজার হাজার লোক যোগ দিয়েছেন। বিক্ষোভে যোগ দিয়েছেন বৌদ্ধ ভিক্ষু এবং নার্সরা। সোমবার বিক্ষোভ থেকে ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির নেত্রী অং সান সুচি সহ সব রাজবন্দীর মুক্তির দাবি জানানো হয়।
রাজধানী নেপিদোতে বিক্ষোভে পুলিশ জলকামান ছুড়ে প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। নার্সরা প্রতিবাদে অংশ নিয়ে 3 আঙ্গুলের সেলুট দেখিয়েছেন। মিসান নামে একজন নার্স বিক্ষোভে অংশ নিয়ে বলেছেন, সব সরকারি কর্মকর্তাকে এই আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছে। মিয়ানমারের সেনা শাসন চিরতরে অবসান ঘটুক, আমরা সেটি চাই। মিয়ানমারে বিক্ষোভে সব শ্রেণী পেশার লোকজন যুক্ত হচ্ছেন। চিকিৎসক, নার্স, ধর্মীয় সম্প্রদায় আন্দোলনে যুক্ত হওয়ায় বিক্ষোভ নতুন মাত্রা নিয়েছে। গত সোমবার এই অভ্যুত্থানের পর থেকে প্রতিবাদে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দেওয়ার এবং আইন অমান্য আন্দোলন ফের শুরু করার ডাক জোরদার হয়ে উঠেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। সোমবার দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুনে প্রতিবাদ মিছিল, শ্রমিক এবং শিক্ষার্থীদের সঙ্গে গেরুয়া পোশাক পরা বৌদ্ধ ভিক্ষুরা যোগ দিয়েছেন। তারা সামনের সারিতে রয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। সূচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির লাল ব্যানারের পাশাপাশি মিছিলে তারা বাহুরঙা বৌদ্ধ পতাকা উড়িয়েছেন। মিছিলের একজনের হাতে উঁচু করে ধরা এক কাগজে লেখা ছিল, আমাদের নেতাদের মুক্তি দাও, আমাদের ভোটকে শ্রদ্ধা করো এবং সামরিক অভ্যুত্থান প্রত্যাখ্যান করো। অন্য সাইনগুলোতে লেখা ছিল, গণতন্ত্র রক্ষা করো, স্বৈরতন্ত্রকে না বলো। অনেক প্রতিবাদকারী কালো পোশাক পরা ছিলেন এ সময়। উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতের প্রতিবেশী দেশ কাতারের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করতে ইলেকট্রনিক স্পাই নেটওয়ার্ক তৈরি করেছিল। এরই অংশ হিসেবে হ্যাকিংয়ে দক্ষ মার্কিন ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির সাবেক সদস্যদের নিয়োগ দিয়েছিল দেশটি। শনিবার যুক্তরাষ্ট্রভিত্তিক দৈনিক সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। ওই প্রতিবেদনে বলা হয়, কাতারের সন্ত্রাসী অর্থায়ন এবং আরব বিশ্বের বিভিন্ন দেশ জুড়ে থাকা রাজনৈতিক সংগঠন মুসলিম ব্রাদারহুডকে সহযোগিতার অভিযোগ প্রমাণের জন্য সংযুক্ত আরব আমিরাত হ্যাকিং নেটওয়ার্ক তৈরি করেছিল। আমিরাত এবং তার মিত্র সৌদি আরব, বাহরাইন, মিশর মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, আমিরাতের স্পাই নেটওয়ার্ক কাজ করার জন্য সদস্যদের দ্বিগুণ 4 গুণ পরিমাণ বেতন দিয়েছিল আবুধাবি সরকার। নিউ ইয়র্ক টাইমসের সাথে সাক্ষাৎকারে আমিরাতের ওই স্পাই নেটওয়ার্কে কাজ করা সাবেক এক সদস্য বলেছেন, ওয়াশিংটনের মিত্র এক সরকারের জন্য 2 গুণ বেতনে কাজ করতে গিয়ে আমরা ভুল পথে চালিত হয়েছিলাম। সংযুক্ত আরব আমিরাত এখনও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এবছরের শুরুতে 5 জানুয়ারি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশর এক চুক্তির মাধ্যমে কাতারের ওপর থেকে 3.5 বছরের দীর্ঘ অবরোধের প্রত্যাহার করেছে। 2017 সালের জুনে এই 4 দেশ সন্ত্রাসী সহায়তার অভিযোগে কাতারের ওপর অবরোধ আরোপ করে। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান।